নম্বর স্কুল, সেটা হলো কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন, 281 থেকে 282 পেজের মধ্যে আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস 9-এর সকল ছাত্রছাত্রীর কাছে আমার পক্ষ থেকে বিশেষভাবে আবেদন জানাচ্ছি, খুব ভালো করে ভিডিওটা দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করবে। সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। চলে আসছি, সেটা হলো কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন গ্রুপ এর প্রথম প্রশ্ন। সেটা হলো 9.6 গ্রাম 9.6 গ্রাম অক্সিজেন গ্যাসে কত মোল অক্সিজেন অণু বর্তমান। দেখো 9.6 গ্রাম অক্সিজেন গ্যাসে কত মোল অক্সিজেন বর্তমান, বিভিন্ন অপশান আছে। 9.6 গ্রাম অক্সিজেন মানে 9.6/32 করলে যেটা আসবে 0.3 মোল অক্সিজেন। তাহলে কোন অপশানটা আসবে? অপশান এ আমরা বলবো 0.3 মোল। তারপরে দেখো বলা আছে কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 গ্রাম জল, 18 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 18 গ্রাম মিথেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও, এই 1 নাম্বার করার জন্য অনেকটাই আমাদের সময় কিন্তু ব্যয় করতে হবে। দেখে নাও ভালো করে। তাহলে জল মানে 18, তাহলে 18 গ্রাম জলে পরমাণুর সংখ্যা, এখানে 3টে আছে, হাইড্রোজেন 2টো আর অক্সিজেন 1টা, তাহলে 3টে, তাহলে 3 ইন্টু আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলবো। এবারে তাহলে এখানে কত অক্সিজেন মানে 2টো আসবে, মানে অক্সিজেনের পরমাণু 2টো, তাহলে 2 ইন্টু আমরা কত বলবো অ্যাভোগাড্রোর সংখ্যা বলবো। এটা কত 32 গ্রামে থাকবে, একে কত 18 কত করলে এই মানটা আসবে, তাহলে 6.775 × 10⁻23। তারপরে দেখো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের পরমাণুর সংখ্যা কত হবে, মানে কার্বন ডাইঅক্সাইড মানে তিনটে পরমাণু, তাহলে 3 ইন্টু আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলবো। 44 গ্রাম থেকে 1 গ্রাম করবো, 1 গ্রাম থেকে আমরা 18 গ্রাম করবো, করে দেখো ক্যালকুলেশন করে যেটা আমি পেয়েছি সেটা হলো 2.41 × 10⁻23। তাহলে এখানে দেখা গেল আমরা যেটা পাচ্ছি সেটা হলো অক্সিজেনে আমরা জলে পাচ্ছি 3 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, অক্সিজেনে পাওয়া গেল 6.775 × 10⁻23। তারপরে এখানে দেখো এর মধ্যে পাওয়া গেল সেটা হলো কার্বন ডাইঅক্সাইড 2.41 × 10⁻23। আরেকটা আছে মিথেন। দেখে নাও মিথেনে কি বলছে। মিথেনে দেখো মিথেনে যে পারমাণবিক সংখ্যা সেটা কত 5 বলা আছে, তাহলে সেখানে দেখো 16 গ্রাম মিথেনের পারমাণবিক, তাহলে সেটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু 5 করেছি, তাহলে 16 গ্রাম, দেখো 16 গ্রাম মিথেনে পারমাণবিক সংখ্যা বা পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু পারমাণবিক সংখ্যা, এটা 5 করা আছে। তাহলে এখান থেকে 16 গ্রাম থেকে 18 গ্রাম করেছি, একেবার করেছি 18 করেছি, এখানে দেখো তাহলে কি পাওয়া গেল, কত উত্তর হলো, এটা হলো 3.39 × 10⁻24। তাহলে বিভিন্ন অপশান দেখো, তাহলে আলটিমেট তাহলে কার সবচেয়ে বেশি থাকবে। তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো দেখো মিথেনের ক্ষেত্রে, তাহলে মিথেনের ক্ষেত্রে দেখো পাওয়ারটা কত হলো 3.39 × 10⁻24। তাহলে পারমাণবিক সংখ্যা তাহলে কার মধ্যে বেশি থাকবে, তাহলে পরমাণুর সংখ্যা বেশি কার, মিথেনের। তাহলে এখানে দেখো 5টা বার করেছি, তাহলে মিথেনের 16 গ্রাম মিথেনের পারমাণবিক সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা একটু 5, একে বার করেছি 18 বার করেছি, করে দেখো এটা এসেছে 3.39 × 10⁻24, এটা পেয়ে যাব। তাহলে এখানে মনে রাখতে হবে তাহলে মিথেনের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এটা অপশান কি বলবো, তাহলে এটা আমরা অপশান ডি বলবো। অপশান ডি হলো 18 গ্রাম মিথেনের পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে দেখো প্রদত্ত কোন বিষয়ের ওপর পৃষ্ঠটা নির্ভর করে না। অপশান এ বায়ুচাপ, অপশান বি অবদবের উপস্থিতি,
অপশান সি তরলের প্রকৃতি, অপশান ডি উষ্ণতা। তাহলে অবশ্যই পৃষ্ঠটা নির্ভর করে না বায়ু চাপের ওপরে, অপশান এ। তারপর দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রিয় সংকেত কার সঙ্গে সমান হবে? বল, ভরবেগ, পীড়ন, ত্বরণ। অবশ্যই আমরা বলবো পীড়ন, অপশান সি বলবো, পীড়ন এর সঙ্গে সমান হবে। তারপর দেখো কোলয়েডীয় কণার ব্যাস, কোলয়েডীয় কণার ব্যাস আমরা যেটা বলবো সেটা অপশান এ বলবো, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। 6 নম্বর দেখো CaHPO4 যে লবণ উদাহরণ, CaHPO4 যে লবণের উদাহরণ, সেটা আমরা কি বলবো? সেটা আমরা এটা আম্লিক লবণ বলবো। তারপরে কোনটির পিএইচ সঠিক ক্রম? সঠিক ক্রম হলো, বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা মনে রাখতে হবে, টমেটো রস, জল, টুথপেস্ট। টমেটো রস, জল, টুথপেস্ট, এটা অপশান এ হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, সেটা বলা আছে এম ভরের একটি বস্তুর গতিশক্তি ভরবেগ তাহলে কত হবে? তাহলে আমরা এটা অবশ্যই অনেকবার হয়েছে, অপশান এ হবে √2mE। গ্রুপ বি এর দেখো প্রশ্নগুলো চলে আসছি। গ্রুপ বি এর প্রশ্ন সেটা হলো মোলার আয়তনকে সাধারণত কোন এককে প্রকাশ করা হয়? মোলার আয়তনকে আমরা সাধারণত লিটার এককে প্রকাশ করি। কোন এককে? সেটা লিটার এককে প্রকাশ করি। এসআই পদ্ধতিতে পিস্টনের একক কি বলবো? এসআই পদ্ধতিতে পিস্টনের একক আমরা বলবো নিউটন মিটার বা নিউটন মিটার ইনভার্স বলবো। জলের ওপর তেল ঢাললে পিস্টনের কি পরিবর্তন ঘটে? জলের ওপর তেল ঢাললে পিস্টন কি হয়? কমে যায় বা হ্রাস পায়। জলের ওপর তেল ঢাললে পিস্টন আমরা কি বলবো? কমে যায় বা হ্রাস পায়। তারপর দেখো ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত হ্রাস পেলে কিসের সম্ভাবনা? ব্যারোমিটার, এটা হলো মনে রাখবে, এটা লেখার কোনো জায়গা নেই, তাই আমি মুখে বলে দিচ্ছি, সেটা হলো ঝড়ের সম্ভাবনা। ঝড়ের সম্ভাবনা। চাঁদে সাইফন কাজ করে না কেন? কারণ চাঁদে কোনো বাতাস নেই। যেখানে বায়ু থাকে সেখানে সাইফন কাজ করে, চাঁদে যদি বাতাস নেই, বায়ু নেই, সাইফন কাজ করে না। 4 নম্বর প্রশ্ন দেখো, তরলে কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? এটা অবশ্যই তোমরা মনে রাখবে, পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক আমরা বলবো ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। ঘাত সমান কি বলবো? চাপ ইন্টু ক্ষেত্রফল। তারপরে একটি দ্রবণ সম্পৃক্ত না, একটি দ্রবণ সম্পৃক্ত কিনা কিভাবে বুঝবে? একটি দ্রবণ সম্পৃক্ত কিনা কিভাবে বুঝবে দেখে নাও। যদি নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণে অতিরিক্ত দ্রাব্য যোগ করা হয়, যদি আর দ্রবীভূত না হয়, তাহলে পাত্রের নিচে থিতিয়ে পড়ে, তাহলে বলবো দ্রবণটা সম্পৃক্ত। তাহলে একটা দ্রবণের মধ্যে নির্দিষ্ট উষ্ণতায় যদি আরও অতিরিক্ত দ্রাব্য যোগ করা হয়, যদি সেই দ্রাব্যগুলো দ্রবীভূত না হয়, পাত্রের নিচে থিতিয়ে পড়ে, তাহলে বোঝা যাবে যে দ্রবণটা সম্পৃক্ত আছে। এবং একটা কথা মনে রাখতে হবে, ঘনত্ব কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, অম্লনাশকের মূল উপাদান বা অ্যান্টাসিডের মূল উপাদান দেখে নাও। অ্যান্টাসিডের মূল উপাদান আমরা কি বলবো? অ্যান্টাসিড দেখো AlOH3, MgOH2, NaCO3, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম বাইকার্বনেট, NaCO3, এগুলো কিন্তু অম্লনাশক বা অ্যান্টাসিডের মূল উপাদান। তারপরে দেখো একটি যন্ত্র 10 সেকেন্ডে 220 জুল কাজ করলে যন্ত্রটির ক্ষমতা কত হবে? এটা ডব্লু দেওয়া আছে, তাই W/T মানে 220/10 করলে তাহলে 22 ওয়াট হবে। যন্ত্রটির ক্ষমতা কত হবে? 22 ওয়াট। তাহলে কীভাবে হচ্ছে দেখে নাও। তাহলে T এর মান 10 সেকেন্ড, P এর মান W/T, তাহলে 220/10, তাহলে 22 ওয়াট। 22 ওয়াট বলতে পারি বা 22 জুল পার সেকেন্ডও বলতে পারি। তারপর দেখো গ্রুপ সি এর প্রশ্ন চলে আসো। 3-এর 1-এরটা 1 মোল অ্যামোনিয়ায় কত সংখ্যক নাইট্রোজেন পরমাণু এবং কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে? সেটা কি বলা আছে? 1 মোল অ্যামোনিয়ায় কত সংখ্যক N পরমাণু, কত সংখ্যক H পরমাণু থাকবে? তাহলে 1 মোল অ্যামোনিয়ায় N পরমাণু থাকবে, সেটা আমরা বলবো অ্যাভোগাড্রো সংখ্যা। আর হাইড্রোজেন পরমাণু থাকবে 3 × অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা যদি N পরমাণু বলি,
তাহলে এন পরমাণুর সংখ্যা আমরা বলবো অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23t। আর হাইড্রোজেন পরমাণু কত বলবো? হাইড্রোজেন পরমাণু বলবো 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23t। তারপর দেখো অথবা প্রশ্ন আছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় 48 গ্রাম অক্সিজেন আয়তন কত? প্রমাণ চাপ ও তাপমাত্রায় দেখে নাও, এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন আয়তন 22.4 লিটার, একে বার করলুম 48-এ বার করলুম। এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন আয়তন 22.4 লিটার, একে 48-এ বার করা হলো। বার করে উত্তর আসছে 33.6 লিটার। তাহলে উত্তর এলো 33.6 লিটার, এত হলো অক্সিজেন আয়তন। সাইফন ক্রিয়ার দুটো শর্ত, এটা আমরা আগের স্কুলটা করলাম। আগের স্কুলটা সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখে নেবে। সেটা হলো আগের দিন স্কুলটা হয়েছিল সেটা হলো হাওড়া জিলা স্কুল। হাওড়া জিলা স্কুলে সাইফন ক্রিয়ার শর্তটা আমরা সব ব্যাখ্যা করেছিলাম, তোমরা দেখে নেবে। তারপর দেখো 3-এরটা 20 সেন্টিগ্রেড তাপমাত্রায় খাদ্য লবণের দাব্যতা 36, এটাও কিন্তু আগের স্কুলে হয়েছিল, তোমরা একটু দেখে নেবে। এখানে শুধু খাদ্য লবণ দেওয়া আছে, আমরা করেছিলাম KNO3 বা পটাশিয়াম নাইট্রেট। অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খাদ্য লবণের দাব্যতা 36 বলতে বোঝাচ্ছে 100 গ্রাম জলে 36 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। অথবা প্রশ্ন দেখো কিভাবে কোলয়েডীয় সালফার প্রস্তুত করবে, দেখে নাও কিভাবে কোলয়েডীয় সালফার প্রস্তুত করবে, একটু দেখে নাও সবাই। সোডিয়াম থায়োসালফেটের লঘু দ্রবণে ফোঁটা ফোঁটা করে লঘু H2SO4 যোগ করলে যে সালফারের অধক্ষেপ পাওয়া যায় তাকে বারবার জলে ধৌত করলে সালফারের সল পাওয়া যায়। তাহলে Na2H2O3 প্লাস H2SO4, এটা হবে Na2SO4 প্লাস H2O প্লাস SO2 প্লাস L প্লাস S। তাহলে এসটা হলো সালফারের সল। তাহলে কি হলো? সোডিয়াম থায়োসালফেটের লঘু জলীয় দ্রবণে ফোঁটা ফোঁটা করে লঘু H2SO4 যোগ করলে সালফারের অধক্ষেপ পাওয়া যায়। সেই সালফারের অধক্ষেপকে বারবারে ধোয়া হলে বা ধৌত করলে সালফারের সল পাওয়া যায়। বিক্রিয়াটা হলো Na2H2O3 প্লাস H2SO4 সমান Na2SO4 প্লাস H2 প্লাস SO2 প্লাস S, এটা হলো সালফার সল। তারপরে দেখো আমরা যে প্রশ্নটা আসবো সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হলো। এটা আমরা সলভ করেছিলাম, ভালো করে আগের ভিডিও তোমরা দেখে নেবে, সেখানে আমরা ব্যাখ্যা করেছি। এটা আমরা যেহেতু ব্যাখ্যা করেছি আর নতুন করে ব্যাখ্যাটা করছি না। তারপর দেখো 5-এরটা একটি বস্তুকে বলের অভিমুখে 20 সেন্টিমিটার সরাতে 26.2 জুল কাজ করতে হলো, প্রযুক্ত বলের মান কত হবে? দেখে নাও, 20 সেন্টিমিটার মানে সেন্টিমিটারকে মিটারে করা হলো, তাহলে 0.2 মিটার। ডব্লুর মান দেওয়া আছে 26.2 জুল। আমরা জানি ডব্লু সমান FS, তাহলে এখানে আমি পেয়ে গেলুম তাহলে F সমান W/S, তাহলে F সমান 3131, অর্থাৎ প্রযুক্ত বল হলো 131 নিউটন। দেখ একটা অথবার প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 100 গ্রাম ভরের একটি গুলি 500 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে ছোঁড়া হলো, গুলির গতিশক্তি কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো দেখে নাও। তাহলে গুলির ভর বলা আছে 100 গ্রাম। 100 গ্রাম মানে আমরা বলবো 100/1000, তাহলে 1/10 কেজি। বেগ বলা আছে 500 মিটার পার সেকেন্ড, তাহলে গুলির গতিশক্তি E = 12 mv²।
এম এর মান ভি এর মান বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেখো গুণ করেছি, গুণ করলে উত্তর পাওয়া গেছে 12,500। তাহলে গুলির গতিশক্তি হলো 12,500 জুল। দেখে নাও এরপরে গ্রুপ ডি এর প্রশ্ন, তোমরা ভালো করে দেখে নাও গ্রুপ ডি এ কি বলছে। সেটা হলো এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসে যত সংখ্যক অণু বর্তমান সেই সংখ্যক কত গ্রাম, এই সংখ্যক অণু কত গ্রাম H2S এ থাকবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় কিন্তু পড়ে, দেখে নাও কীভাবে সলভ করতে হয়। এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা 6 তাহলে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা হলো 6.022 × 10⁻23। একে বার করলাম, আর যেটা দেওয়া আছে সেটা করে দেখো উত্তর আসছে, সেটা হলো 1.81 × 10⁻4। অর্থাৎ H2S গ্যাসে যে আণবিক ভর সেটা আমরা জানি 2 + 32 মানে 34 গ্রাম। তাহলে এবার দেখে নাও 6.022 × 10⁻23 অনুপস্থিত কত 34 গ্রাম H2S এ একে বার করলাম, আর যে অণুটা আছে এই অণুতে বার করলাম, বার করে দেখো ওটা আসছে 102.2 গ্রাম। তাহলে সমসংখ্যক অণু 102.2 গ্রাম H2S এ উপস্থিত থাকবে। তাহলে প্রথমে আমরা বার করে নেব যে আয়তনটা দেওয়া আছে তার মধ্যে অণুর সংখ্যা, তারপরে অ্যাভোগাড্রোর সংখ্যা অণু বর্তমান সেটা হলো 34 গ্রাম H2S একে বার করবো, যে অণুটা পেয়েছি সে অণুতে বার করলে আমরা উত্তর চলে আসবে 102.2 গ্রাম। দেখো 2 এর অঙ্কটা, এই অঙ্কটা আমরা সলভ করেছিলাম, এটা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে তোমরা দেখবে, এই অঙ্কটা পেয়ে যাবে। এই অঙ্কটা নতুন করে সলভ করে দিচ্ছি না, মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে তোমরা অঙ্কটা পেয়ে যাবে, সম্পূর্ণ সলভ আছে, ব্যাখ্যা আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, আশা করছি তোমরা সবই বুঝতে পারবে। তারপরে দেখো একটা অথবার অঙ্ক আছে, একটি হ্রদের কত গভীরে মোট চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। দেখে নাও কীভাবে হবে, একটু দেখে নাও। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ আমরা বলবো P0 মানে H ρg 76 × 13.6 × 980 ডাইন/সেমি স্কয়ার। তাহলে হ্রদের গভীরতা আমরা H ধরে নিলাম। তাহলে এখানে আমরা জানি P = P0 + H/dg। তাহলে এখানে বলা আছে দ্বিগুণ বলা আছে, তাহলে P এর মান বলা আছে দ্বিগুণ, তাহলে P এর জায়গায় P0 বসেছি মানে বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ। তাহলে সেই জন্য দেখো মানে P এর জায়গায় করা হয়েছে 2P0। এখানে মানটা বসিয়ে দেখো P0 = H/dg, তাহলে H এর মান পেয়ে গেলাম P0/dg। তাহলে P0 এর মান বসিয়েছি, D এর মান, D মানে জলের ঘনত্ব 1, আর G এর মান 980 বসিয়ে দেখো আসছে 1033.6, অর্থাৎ হ্রদের গভীরতা হলো 1033.6 সেন্টিমিটার। তারপর দেখো আরেকটা অঙ্ক আছে, 3 দাগের একটা অঙ্ক আছে, সেটা হলো দেখে নাও সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে 80 গ্রাম NaOH দ্রবীভূত আছে, দ্রবণটির গাঢ়ত্ব গ্রাম লিটার ইনভার্স এককে প্রকাশ করতে বলছে, তার সঙ্গে বলতে বলছে টিন্ডাল প্রভাব কি। তাহলে দেখে নাও সেটা হলো 10 গ্রাম, ভালো করে দেখে নাও, সেটা হলো 10 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে NaOH আছে, 10 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে NaOH আছে 80 গ্রাম। একে বার করলাম, তাহলে বার করলে কত হলো 80/10, 80/10 মানে 8। তাহলে দ্রবণের যে গাঢ়ত্ব সেটা হবে 8 গ্রাম/লিটার বা 8 গ্রাম লিটার ইনভার্স। টিন্ডাল প্রভাব আমরা আগের ভিডিও করেছি, আবার নতুন করে এটা ব্যাখ্যা করছি না, তোমরা টিন্ডাল প্রভাব অবশ্যই তোমরা দেখে নেবে। তারপর দেখো 4 প্রশ্নটা, সমীকরণ সহ কপার কিভাবে গাঢ় তপ্ত H2O3 সঙ্গে এবং উত্তম গাঢ় H2O3 সঙ্গে বিক্রিয়া করে। আচ্ছা
দেখে নাও প্রথম প্রশ্নের উত্তরটা হলো, দেখো সিউ প্লাস HNO3 CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস H2O, অর্থাৎ কপার পাত্রে গাঢ় HNO3 উত্তপ্ত করলে তামা জারিত হয়ে নীল বর্ণের কিউপিক নাইট্রেটে পরিণত হয় এবং HNO3 নিজে বিজারিত হয়ে বাদামি বর্ণের NO2 গ্যাসে পরিণত হয়। তাহলে এটা হলো প্রথম পার্ট, মানে এর উত্তরটা এইটা। তারপর দেখো বি এর উত্তরটা দেখো এটা পাবে, এরকমভাবে লিখবে যে উত্তম গাঢ় 1:1 HNO3 সঙ্গে কপারে বিক্রিয়া করলে কপার জারিত হয়ে নীল বর্ণের কিউপিক নাইট্রেট এবং HNO3 নিজে বিজারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। তাহলে বিক্রিয়াটা কি হলো, দেখো 3Cu প্লাস 8NO3, এটা হবে 3CuNO3 হোল 2 প্লাস NO প্লাস 2NO প্লাস 4H2O। তাহলে আগের সঙ্গে এটার একটা বেসিক পার্থক্য হলো, আগেরটা দেখো ছিল NO2 ছিল, এখানে কিন্তু NO আছে। তারপরে দেখো একটা অথবার প্রশ্ন আছে, সেটা অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন, উপযুক্ত সমীকরণে ব্যাখ্যা করতে বলছে। খুব ভালো করে দেখে নাও, অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়, বলা হয় কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষার এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। Al2O3 প্লাস 6HCl, এটা আমি বলতে পারি LCl3 প্লাস 3H2O। আরেকটা বিক্রিয়া দেখো Al2O3 প্লাস NOH, এটা হলো NaAlO2 প্লাস H2। দেখো দুটো ক্ষেত্রেই দেখো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করেছে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করেছে। তাহলে অক্সাইড আমরা বলবো উভধর্মী অক্সাইড। তারপরে দেখো 5 দাগের একটা প্রশ্ন আছে, একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোঁড়া হলো, সেটি কতটা উচ্চতা উঠতে পারবে, জি এর মান দেওয়া আছে। তাহলে এখানে ইউ এর মান দেখো দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, ওপরে উঠছে মানে অন্তিম বেগ 0 হবে, একটা ভি এর মান 0 হবে। জি এর মান মানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, যেহেতু ওপরে উঠছে, তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। কেন, কারণ ওপরে ওঠার জন্য আমরা জিটা মাইনাস হবে, আর ওপরে ওঠার জন্য ভিটা 0 হয়ে গেলে, ভিটা 0 মানে ভি এর জায়গায় 0 বসেছি, তাহলে 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখান থেকে এইচ এর মান আমরা পেয়ে গেলাম ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ এর মান জি এর মান বসিয়ে দেখো যে উত্তর, তাহলে এটা দেখো 36 বাই 2 ইন্টু 10, তাহলে 18/10 মানে আমরা কত বলবো, 1.8 বলবো বা 1.8 বলবো। তাহলে বস্তুটি অভিকর্ষের বিরুদ্ধে 1.8 মিটার উপরে উঠতে পারবে। দেখে নাও তারপরের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা এরকম অথবার প্রশ্ন, তাহলে অথবা একটা প্রশ্ন আছে, সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তি অনুপাত 1:4, সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:4, বেগ বলা আছে v1 v2 মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। এটা আমরা অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে 4-এর 5-এরটা আমরা করেছিলাম। তাহলে এই উত্তরটা তোমরা দেখতে পাবে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে, সেটা হলো 4-এর দাগের 5-এরটা। তাহলে আমরা নতুন করে এটা সলভ করছি না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে, তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে। নিত্য নতুন যখন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে, যাতে পরীক্ষা অত্যন্ত ভালো হয় সে বিষয়ে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করব। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম।